হেই। পুরুষালী কণ্ঠস্বর শুনে ইচ্ছে সামনে তাকায়, দেখে ইনান দাঁড়িয়ে আছে, মুখে সেই হাসি। ইচ্ছে ভুরু যুগল কুঁচকে ফেলে বিরক্তিতে, তবে সৌজন্যতার খাতিরে কিছু বলে না। ঠোঁট শক্ত করে বন্ধ রাখে যেন তার বিরক্তি বোঝা না যায়। ইনান ইচ্ছের চুপ থাকা দেখে নির্দ্বিধায় পাশের খালি চেয়ারে বসে পড়ে। ইচ্ছে চমকে ওঠে এমন কাণ্ডে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে কেউ লক্ষ্য করছে কিনা। ধূসর ভাই যদি দেখে ফেলে, মনে এক অজানা শঙ্কা জেগে ওঠে। ধূসর ভাই এমনিতেই যেই স্বভাবে, তার উপর যদি এমন কিছু দেখে ফেলে তাহলে কি হবে? আগেরবার তো সামলিয়েছে, এইবার? ইচ্ছে অস্বস্তিতে একবার ইনানের দিকে তাকায়। সে স্বাভাবিক ভঙ্গিতে কিছু বলছে, তবে ইচ্ছে শুনতে পাচ্ছে না। পুরো মনোযোগ এখন ধূসর ভাইয়ের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার দিকে। ধীরে ধীরে ইচ্ছের গলা শুকিয়ে আসে, ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ভেতরের অস্থিরতা বাড়তে থাকে প্রতিটি মুহূর্তে। এই যে ইচ্ছে, কথা বলছো না কেন? ইনানের কণ্ঠস্বরে ইচ্ছে সামান্য চমকে ওঠে, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া দেখায় না। তুমি কি আমি আসাতে খুশি নও, নাকি তোমার বড় ভাই আশেপাশে কোথাও আছে? ইনান কৌতুক ভরা চোখে আশেপাশে তাকায়, তারপর নিচু স্বরে যোগ করে, থাকলে বলো, আমি উঠে যাচ্ছি, পরে আবার আসবো। ইচ্ছে এবার কপাল কুঁচকে তাকায়, সন্দিহান গলায় বলে, বড় ভাই? ইনান হালকা হেসে বলে, হ্যাঁ ধূসর, তোমার বড় ভাই নয়? এই কথা ইচ্ছের মুখে অভিব্যক্তি মুহূর্তে বদলে যায়, চোখ দুটো রাগে চকচক করতে থাকে। ইচ্ছে কোলের মতিবানুকে শক্ত করে জড়িয়ে ধরে চেয়ারের ওপর থেকে উঠে দাঁড়ায়। গলার স্বর দৃঢ় ও রাগে ভারী হয়ে ওঠে। না, সে মোটেই আমার বড় ভাই নয় বলেই হনহনিয়ে ইচ্ছে চলে যেতে থাকে, যেন এক মুহূর্তও সেখানে থাকতে চায় না। পেছনে বসে থাকা ইনান তখনও হাসছে, এক অদ্ভুত রহস্যময় হাসি, ইচ্ছের চলে যাওয়ার দিকে তাকিয়ে। রাতের আবহাওয়া বেশ ঠান্ডা, তবে চারপাশের কোলাহলে তা অনুভব করার সুযোগ নেই। রিসেপশনের উজ্জ্বল আলো আর মানুষের কথোপকথনের মাঝেও ধূসর, তৃণ, রাফিদ ও বাকিরা এক প্রকার নিজেদের জগতে বন্দী। তৃণ ধূসরের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, তুই আমাকে এত তাড়াতাড়ি ডেকে আনলি কেন? কি এমন গুরুত্বপূর্ণ ব্যাপার? ধূসর কিছু না বলে মাথা নিচু করে কপালের একপাশে 2 আঙ্গুল দিয়ে স্লাইড করে, যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে। চেহারার অস্বাভাবিক গম্ভীরতা দেখে বাকিরাও নিঃশব্দ হয়ে পড়ে। চারপাশের আলো ঝলমলে পরিবেশের বিপরীতে এই ছোট্ট দলে যেন এক অন্যরকম চাপা উত্তেজনা কাজ করছে। তৃণের প্রশ্নের উত্তর না দিয়ে ধূসর নিচু স্বরে বলল, তোদের আমেরিকার রিভার কথা মনে আছে? ধূসরের কণ্ঠে এক ধরনের অদ্ভুত ভারী শোনালো, যেন দলটিকে গুরুত্বপূর্ণ কিছু মনে করিয়ে দিতে চাইছে। রাফিদ প্রথমেই প্রতিক্রিয়া দেখালো, চোখে বিস্ময়ের ছায়া ফুটে ওঠে। রাফিদ মাথা সামান্য সামনে ঝুঁকে বলল, ভাই বলতে চাস কি? খুলে বল প্লিজ। ধূসর এবার ধীরে ধীরে মাথা তোলে, চোখে অদ্ভুত এক দৃষ্টি, যেন বহুদিন ধরে লুকিয়ে রাখা কোনো সত্য উন্মোচনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। চারপাশের উচ্ছ্বাস, হাসি, আনন্দ সবকিছু থেকে দূরে আলাদা এক জগতে আটকে আছে। কিন্তু এই ছোট দলে এখন যে অস্থিরতা, তা মুহূর্তের মধ্যে সবকিছুর উল্টো দিক ঘুরিয়ে দিতে পারে। চারপাশে আনন্দের রং ছড়ালেও এই ছোট দলটার পরিবেশ একেবারে ভিন্ন। ধূসর এক মুহূর্ত চুপ থেকে এক গভীর দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল, তারপর শান্ত অথচ ভয়ঙ্কর স্বরে শুধায়, ইচ্ছের পাশে যে ইনান ঘুরঘুর করছে জানিস, সে আসলে কেউ না, রিভারের জারদ ছেলে। আমার সিক্স সেন্স বলছে ওকে কেউ লেলিয়ে দিয়েছে ইচ্ছের পিছে। ধূসরের কণ্ঠের প্রতিটা শব্দ যেন চারপাশের কোলাহল থেকে আলাদা হয়ে স্পষ্ট হয়ে ওঠে। বাকিরা মুহূর্তেই থমকে যায়। আমার হাতে কখন খুন হবে এই বাস্টার্ড সেটা জানি না, কিন্তু হবেই। ধূসরের চোখের গভীরে এক ভয়ানক ঝড় খেলা করে। এবার সবার যেন হুঁশ ফেরে। এতক্ষণ ভাবছিল ধূসর হয়তো কোনো সাধারণ কথা বলছে, কিন্তু না, এটা অন্য কিছু, সত্যি ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তোফ এক মুহূর্ত থেমে নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে আবার বলে, আর ইচ্ছেকে দেখে রাখ, ওর সাথে বেশি রেগে কথা বলিস না, ও তো জানেও না আসলে কি হচ্ছে। ধূসর এবারও কিছু বলল না, শুধু বাহুর পেশি শক্ত হয়ে ওঠে। চোখের সামনে ভেসে উঠল ইনানের রহস্যময় হাসিটা আর ইচ্ছের বিরক্ত মুখ। এই খেলাটা এখানে শেষ হবে না। ধূসর জানে শেষটা সেই ঠিক করবে, তার নিজের শর্তে। জয় এতক্ষণ চুপচাপ শুনছিল, কিন্তু এবার আর থাকতে পারল না। দীর্ঘশ্বাস ফেলে ধূসরের দিকে তাকিয়ে বলল, দেখ, আমি বিয়ে, রিসেপশন, আমার বউ সব রেখে তোদের কাছে এসেছি, কারণ জানি তোদের মধ্যে কিছু একটা হচ্ছে। কিন্তু ধূসর, তুই একটু শান্ত হবি? রাদিফ, তোফ, তৃণ, জয় ও ধূসর 5 জনের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকেই। ধূসর যখন বিদেশে ছিল তখনও তাদের বন্ধুত্ব একটু আলগা হয়নি। আর এখন ধূসর দেশে ফিরে আসার পর প্রথমবার একসঙ্গে মিলিত হয়েছে জয়ের বিয়েতে, তাও হুট করেই। কিন্তু ধূসর যেন অন্য কোনো দুনিয়ায় আছে। এতক্ষণ চুপচাপ ছিল, যেন কিছু একটা গভীরভাবে চিন্তা করছে। তারপর হঠাৎই হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে, ও শিট, অনেক দেরি হয়ে গেছে। ধূসর ধপ করে উঠে দাঁড়ায়, একবার চারপাশে দ্রুত চোখ বুলিয়ে নেয়, তারপর একটু ধীর স্বরে বলে, ইচ্ছেকে দেখছি না। তোফ, রাদিফ, তৃণ অবাক হয়ে একে অপরের দিকে তাকায়, কিন্তু কিছু বলার আগে ধূসর দ্রুত পা চালিয়ে চলে যেতে থাকে। তোরা থাক, আমি আসছি, শুধু এটুকু বলে ধূসর মিলিয়ে যায় অতিথিদের ভিড়ে।
রাতের আকাশে জলজলে তারা, চারপাশ নিস্তব্ধ হলেও মাঝে মাঝে দমকা বাতাস বইছে, যেন গরমের চাদর সরিয়ে দিচ্ছে প্রকৃতি নিজ হাতে। বিয়েবাড়ির আমেজ ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে, অতিথিরা একে একে বিদায় নিচ্ছে, আলো ঝলমলে রিসেপশনের জায়গাটিও ক্রমশ ফাঁকা হয়ে আসছে। ধূসর দাঁড়িয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়। লোকজনের ভিড় কমলেও দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির থাকছে না, কারণ ইচ্ছেকে কোথাও দেখা যাচ্ছে না। আশেপাশে যতবার তাকাচ্ছে ততবারই যেন মনের ভেতর অস্বস্তির অনুভূতি বেড়ে চলেছে ধূসরের। অধৈর্য হয়ে ধূসর গভীর শ্বাস নেয়। কিছু একটা ঠিক লাগছে না তার। ইচ্ছে কি কোথাও গেছে? কিন্তু কোথায়? এতক্ষণ ধরে কেন দেখা মিলছে না? আর দেরি না করে ধূসর রিসেপশনের জায়গা থেকে সোজা বাড়ির দিকে হাঁটা দেয়। প্রতিটি পদক্ষেপে যেন উৎকণ্ঠা জমাট বাঁধছে। ইচ্ছে কি ঘরে ফিরে গেছে, নাকি অন্য কোথাও? প্রশ্নগুলো মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে, আর ধূসরের হৃদস্পন্দন যেন বাড়তে থাকে প্রতিটি মুহূর্তে। ধূসর বাড়ির দিকে এগোতেই দেখে রোকসানা ভেতর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসছে। তার চোখে অস্বস্তি আর উদ্বেগের ছাপ স্পষ্ট। ধূসরকে দেখে রোকসানা থেমে গিয়ে দুরু কণ্ঠে জিজ্ঞাসা করে, ধূসর, ইচ্ছেকে দেখেছিস? কখন থেকে মেয়েটাকে খুঁজছি, সারা বাড়ি ঘুরলাম, কোথাও নেই। ধূসরের মনে যেন বজ্রপাত হয়, হৃৎপিণ্ড মুহূর্তেই ধুকপুক করতে থাকে। গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, মনি, রিসেপশনে কোথাও পাইনি ওকে, আমিও খুঁজেছি, কোথায় গেছে বলতে পারছি না। রোকসানার মুখ বিবর্ণ হয়ে যায়, পায়ের নিচ থেকে শক্ত জমিন সরে যাওয়ার মতো অনুভূতি হয় তার। ধপ করে বসে পড়েন এক জায়গায়, শরীর কাঁপতে থাকে। আমার মেয়ে কোথায় গেল ধূসর? ওর কিছু হলে আমি বাঁচবো না, এই বলে কান্নায় ভেঙে পড়েন রোকসানা। বুক চেপে ধরে ফুপিয়ে কাঁদতে থাকেন। ধূসর দ্রুত এগিয়ে এসে রোকসানাকে শক্ত করে জড়িয়ে ধরে। ধূসর নিজেরই বুকের ভেতর আগুন জ্বলছে, কিন্তু এখনই ভেঙে পড়লে চলবে না। অন্যদিকে রোকসানার কান্নার শব্দে বাড়ির অন্যরা ছুটে আসে, একে একে সবাই ঘিরে ধরে। ঘরে শোরগোল ছড়িয়ে পড়ে, কিন্তু ধূসর কিছু শুনতে পাচ্ছে না। তার কানে যেন শুধুই প্রতিধ্বনিত হচ্ছে রোকসানার ভয়ার্ত কণ্ঠ, আমার মেয়ে কোথায়? ঘরের পরিবেশ থমথমে, আতঙ্ক, উদ্বেগ আর রাগ মিলে যেন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোকসানা সোফায় আধা শোয়া অবস্থায় কাঁপতে কাঁপতে ফুপিয়ে কাঁদছে। মুখে বারবার একটাই কথা, আমার ইচ্ছেকে এনে দাও, আমার মেয়েকে এনে দাও। রাত 11:30 বাজে, অথচ ইচ্ছের কোনো খোঁজ নেই। ধূসর দাঁড়িয়ে আছে স্থির হয়ে, যেন সারা শরীরের রক্ত হিম হয়ে গেছে। চোখের দৃষ্টি ফ্লোরে আটকে আছে, কিন্তু ভেতর যেন প্রচন্ড ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ দামন থেকে চিৎকার ভেসে আসে। ধূসর ইনানকে বেধড়ক মারছে। চারপাশের আতঙ্কিত চোখগুলো তাকিয়ে আছে এই দৃশ্যের দিকে। ইনানের মুখে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু ধূসর একটুও থামছে না। চোখে ভয়ঙ্কর আগুন, মুখে একটাই কথা, তুই কোথায় রেখেছিস ইচ্ছেকে? বল, না হলে তোর হাড় একটাও আস্ত রাখবো না। আরফান, ত্রিনো, রাদীপ সবাই মিলে ধূসরকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ধূসর যেন রাগের আগুনে পুড়ে যাচ্ছে। ইনান কাশতে কাশতে অস্পষ্ট স্বরে বলে, আমি জানি না কোথায় ইচ্ছে। ধূসর থেমে যায়, তবে চোখের দৃষ্টি আরো কঠিন হয়ে ওঠে। এবার ইনানের কলার ধরে টেনে তোলে, চোখের সামনে এনে বলে, তুই মিথ্যা বলছিস, তুই ইচ্ছের পেছনে ঘুরঘুর করেছিলি, আর এখন বলছিস তুই কিচ্ছু জানিস না। রোকসানার কান্নার শব্দ আবার বাড়তে থাকে, পুরো বাড়িটা যেন আতঙ্কের ছায়ায় ঢেকে যায়। ধূসরের রাগ ক্রমশ ভয়ঙ্কর রূপ নিতে থাকে। আজ যদি ইচ্ছেকে না পাওয়া যায়, তাহলে এই রাত যেন এক রক্তাক্ত অধ্যায় হয়ে থাকবে। রাগে ধূসরের চোখ যেন আগুনের মতো জ্বলছে, হাত দুটো মুষ্টিবদ্ধ, শিরাগুলো ফুলে উঠেছে পেশির। ইনান মাটিতে পড়ে কাশতে থাকে, এক হাতে নিজের গলা ধরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। রাদিফ, তৌফ, আরফান, ত্রিনো সবাই মিলে ধূসরের হাত চেপে ধরে টেনে সরানোর চেষ্টা করছে, কিন্তু ধূসর যেন পাগল হয়ে গেছে। আমি শেষবারের মতো জিজ্ঞাসা করলাম, ইনান, আমার ইচ্ছে কোথায়? ধূসর গর্জে ওঠে। তার কণ্ঠস্বর বসার ঘরের নীরবতার ভেতর বজ্রপাতের মতো ধ্বনিত হয়। ইনানের ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, শরীর কাঁপছে, তবুও কঠিন স্বরে বলে, আমি জানি না ধূসর ভাই, শেষবার ওকে অনুষ্ঠানের বাইরে যেতে দেখেছি, তারপর কোথায় গেছে আমি সত্যি জানি না। ধূসর ক্ষিপ্ত হয়ে আবারও ইনানের কলার ধরে তুলে নেয়, কিন্তু এবার রাদিফ আর ত্রিনো মিলে ধূসরকে ধরে সরিয়ে নেয়। শান্ত হ ভাই, ইনান যদি কিছু জানতো তাহলে এতক্ষণে বলতো, রাদিফ গম্ভীর কণ্ঠে বলে। রোকসানা সোফায় আধা শোয়া অবস্থায় কাঁদতে কাঁদতে বলছে, আমার মেয়েটাকে এনে দে ধূসর, আমি জানি ও কোথাও একা থাকতে পারে না, কেউ ওকে নিয়ে গেছে। ধূসরের মাথায় রক্ত চড়তে থাকে। দেরি না করে মোবাইল বের করে দ্রুত কোথাও ফোন দেয়। রিজওয়ান, 5 মিনিটের মধ্যে আমার সামনে হাজির হ, ইচ্ছেকে খুঁজে বের করতে হবে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, কিন্তু ইচ্ছের কোনো খোঁজ নেই। ধূসরের মনে অজানা আশঙ্কা জমতে থাকে, যদি সত্যি কিছু ঘটে গিয়ে থাকে, যদি ধূসর শ্বাস নিতে কষ্ট অনুভব করে, আর যে করেই হোক ইচ্ছেকে ফিরিয়ে আনবেই। রফিক তালুকদার দুহাতে মাথা চেপে ধরে নিঃশব্দে বসে আছেন। পাশেই ইনায়েত তালুকদার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সান্ত্বনারও যেন কোনো মূল্য নেই এই মুহূর্তে। সেই সময়গুলোর কথা মনে পড়ছে রফিক তালুকদারের, যখন রোকসানার কোলে সন্তান ছিল না।
কত রাত যে তিনি স্ত্রীর কান্না শুনে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলেছেন তা আর কেউ জানে না। রোকসানা রাতের অন্ধকারে স্বামীর বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদেছে। সন্তানহীনতার যন্ত্রণা তাকে তিলে তিলে কুড়ে খেয়েছে। এরপর বহু বছর পর আল্লাহর রহমতে যখন ফুটফুটে ইচ্ছে দুনিয়ায় এলো, তখন যেন তাদের জীবন পূর্ণতা পেল। কখনো কোনো কষ্ট পেতে দেননি তারা ইচ্ছেকে, নিজের সর্বস্ব দিয়ে আগলে রেখেছেন। অথচ আজ সেই মেয়ে কোথায় কেউ জানে না। 2 ঘন্টারও বেশি হয়ে গেছে, কোনো খোঁজ নেই তার কলিজার। ছেলে মানুষ সহজে কাঁদতে পারে না, তাও যদি সে হয় রফিক তালুকদারের মতো কঠিন প্রকৃতির মানুষ। কিন্তু এখন আর শক্ত থাকতে পারছেন না। বুকের ভেতর হাহাকার করছে, অথচ চোখের জল ফেলতে পারছেন না। মনে হচ্ছে যদি কাঁদেন তাহলে যেন এক বুক যন্ত্রণাই বেরিয়ে আসবে। আর তাই কোনো কথা না বলে তিনি শুধু রবের দরবারে চুপি চুপি মেয়ে ফিরে পাওয়ার দোয়া করছেন, মন থেকে প্রাণ থেকে। রাতের ঘন অন্ধকার ভেদ করে একে একে দামি মডেলের গাড়িগুলো এসে থামে মির্জা বাড়ির সামনে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে এসব গাড়ি। সাধারণত বাংলাদেশের রাস্তায় খুব বেশি দেখা যায় না, কিন্তু আজ যেন কোনো বিশেষ কারণে সমস্ত বিলাসবহুল যানবাহন এসে জমেছে মির্জাবাড়ির সদর দরজার সামনে। রেপটর আর কোম্পানির গাড়ি এক একটি। ধূসর দাঁড়িয়ে আছে বসার ঘরের এক কোণে অদ্ভুত নীরবতায়, চোখে গভীর ভাবনার ছায়া। সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রেজওয়ান, ছেলেটির মুখেও স্পষ্ট উত্তেজনার আভাস। পাশেই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে একদল মানুষ, সবাই ফরমাল পোশাকে, যেন কোনো গুরুতর পরিস্থিতির জন্য তারা প্রস্তুত হয়ে এসেছে। চারপাশে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে, বাতাসে ভাসছে রহস্যের গন্ধ। ধূসরের চোখের দৃষ্টি আরো তীক্ষ্ণ হয়ে ওঠে। সামনে দাঁড়িয়ে থাকা রেজওয়ান সামান্য গলা খাকারি দিয়ে কিছু বলতে উদ্যত হয়, কিন্তু ধূসর হাত তুলে তাকে থামিয়ে দেয়। এখনো সময় হয়নি কথা বলার, সময়ের অপেক্ষা করতে হবে। রাতের নীরবতা আরো গাঢ় হয়, শুধু গাড়িগুলোর ইঞ্জিনের ক্ষীণ গুঞ্জন আর অদৃশ্য কোনো শঙ্কার ছায়া ভেসে বেড়ায় মির্জা বাড়ির আঙিনায়। আশেপাশের যত গাড়ি, সিসিটিভি ফুটেজ আছে সব চেক করো রেজওয়ান, 1 মিনিটও দেরি করা যাবে না। রক্তিম চোখে দৃঢ় স্বরে বলে উঠল ধূসর, কণ্ঠে তীব্র এক ধরনের শীতলতা যা চারপাশের বাতাসও থমকে দেয়। বাড়ির সবাই ধূসরের এই রূপ দেখে নিঃশব্দে দাঁড়িয়ে, কেউ কিছু বলারও সাহস পাচ্ছে না। বিশেষ করে ইনান, যে এতক্ষণ অবধি ধূসরকে একজন সাধারণ প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছিল, এখন ভেতরে অজানা এক আতঙ্ক কাজ করছে। ধূসর মোটেও সাধারণ কেউ নয়, এটা সে এতক্ষণে উপলব্ধি করেছে। সাধারণ কোনো মানুষের দ্বারা এত কিছু করা যে অসম্ভব। অন্যদিকে তৃণ, রাদিফ, তোফ যে যার কাজে নেমে পড়ে। সময় হাতে নেই, ইচ্ছে কোথায় কিভাবে নিখোঁজ হলো এখন সেটাই খুঁজে বের করা সবচেয়ে জরুরি। ধূসর যেন আর ধৈর্য রাখতে ব্যর্থ, দ্রুততার সাথে মির্জাবাড়ির বাইরে হাঁটা দেয়। কালো মার্সিডিজের দরজা খুলে ভেতরে বসে, শক্ত হাতে স্টিয়ারিং চেপে ধরে ইঞ্জিন স্টার্ট করে। ঠান্ডা কালো মার্সিডিজের হেডলাইট দুটি মুহূর্তেই রাতের অন্ধকার চিরে জ্বলে ওঠে, যেন কোনো অজানা শিকার খুঁজতে বেরিয়েছে ভয়ঙ্কর কোনো শিকারী। চারদিকে নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের গভীর গর্জন রাতের বাতাসে ধাক্কা খেয়ে ফিরে আসে। ঠিক তখনই রোকসানা ব্যাকুল হয়ে বাড়ির ভেতর থেকে ছুটে আসে, মুখে আতঙ্কের ছাপ। মুখে কিছু একটা বলার জন্য ঠোঁট কাঁপছিল, কিন্তু ধূসর ইতিমধ্যেই গিয়ার বদলে গাড়ি এগিয়ে দিয়েছে সামনের পথে। রোকসানা চিৎকার করে ডাকতে চাইলেও গলার স্বর যেন আটকে যায়। কেবল উদ্বিগ্ন দৃষ্টি অনুসরণ করতে থাকে দ্রুত দূরে সরে যাওয়া কালো মার্সিডিজটাকে, যা রাতের আধারে মিলিয়ে যেতে থাকে ধূসরকেই সাথে নিয়ে। তো আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব দিয়ে দেওয়া হয়েছে ভিডিওর শেষে, দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।